মার্চ ফরওয়ার্ডে সকলকে স্বাগত। 43তম ব্যাচ 3 প্রথম ক্লাস বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস। তো আপনারা আজকের এই যে ব্যাচটির ক্লাস দেখছেন, এটা আমাদের মূল পেজেও দেওয়া হবে। সুতরাং সবাইকে অনুরোধ করব যে সবাই একটু শেয়ার দিয়ে দেন। আমি নিজে শিখি, অন্যজনকেও শিখাই বা শিখতে সহযোগিতা করি। প্লিজ একটু শেয়ার দেন, আসুন মায়া ছড়াই। আর আমি আশিস কুমার বাগচি, 29-30 বিসিএস এডুকেশন ক্যাডার, 6 বার বিসিএস দিয়েছি, 2 বার ক্যাডার, 4 বার নন ক্যাডার। তো যতটুকু অভিজ্ঞতা আছে সে 2008 সাল থেকে প্রায় এক যুগেরও বেশি ক্লাস নিচ্ছি এবং 2001 সাল থেকে 2008 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেই। জানি খুব কম, তবে যতটুকু জানি ডেলিভারি ভালো দিতে পারি। একটু লেকিংস আছে, আঞ্চলিক ভাষা চলে আসে, বাড়ি গোপালগঞ্জ বিধায়। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভূগোলেরও ক্লাস নেই, একই সাথে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস নেই। তো আপনাদের সাথে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রথম ক্লাস। বাংলাদেশ অ্যাফেয়ার্সটাকে আমি যদি বলি বিসিএস এ একটা সবচেয়ে বড় জায়গা করে আছে এই বাংলাদেশ অ্যাফেয়ার্স, সেটা আপনার প্রিলিমিনারির একটা সিলেবাস আপনাদের সহজে একটু বোঝাতে চাই। বিডি মানে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, এই বাংলাদেশের প্রথম থেকে আমরা জানবো। প্রথমে 16টি জনপদ ছিল। আপনারা কি সবাই অ্যাটেন্ড করছেন? একটু শেয়ার দিয়ে দেন বেশি বেশি। মার্চ ফরওয়ার্ডে যারা নিয়মিত ছাত্রছাত্রী তাড়াতাড়ি চলে আসুন, খুব ডিপলি ক্লাসটা করবেন। এটা হচ্ছে আমরা 4-5 বছর ইতিহাসে অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এই 4-5 বছরের জিনিসগুলো আপনাদের 5-6 ক্লাসেই সবকিছু ক্লিয়ার করা এটা খুব কষ্টসাধ্য, যার কারণে অনেক গবেষণা করে আমি প্রথমে এই প্রায় 1-1.5 বছর যাবত ইতিহাসের ক্লাস নেই না। কারণ আমি একটা বই লিখতেছি ভারতীয় উপমহাদেশের ইতিহাস, যেটা চাকরির বাজারে আর কি, চাকরির বাজার না, বাংলাদেশের যত অনার্স আছে মাস্টার্স আছে এই পেপারটা থাকবে মানে যেখানেই ভারতীয় উপমহাদেশের ইতিহাস, আমার এই বইটা লাগবে। এই কারণে প্রথমে ভাবছিলাম যে আগে বইটা লিখে নেই তারপরে ক্লাস করব, কিন্তু আসুন মায়া ছড়াই মার্চ ফরওয়ার্ডে এসে মানে এটা স্টুডেন্টরা আমার কাছ থেকে পাবে না, সেটা কি করে হয়? এই কারণে ভাই অনেকদিন ক্লাসের অভিজ্ঞতা মানে ইতিহাস ক্লাস নেই না, যার কারণে একটু ভুল না আর কি, মানে মনে থাকবে না মাঝে মাঝে, এরকম আর কি হতে পারে, তবে চেষ্টা করছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাংলাদেশে অ্যাফেয়ার্সে এভাবেই আর কি সিলেবাসটা সাজানো হয়েছে। জনপদ, এর পরবর্তীতে বাঙালি জাতির ইতিহাস বা উৎপত্তি, দেন প্রাচীন যুগ, বাংলার প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, রাজনৈতিক ইতিহাস, এরপর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ একসাথে লিখলাম। জনপদ ছিল, এই জনপদে বাঙালি জাতি কিভাবে আসলো তার ইতিহাস। এরপর এই বাঙালি জাতির ইতিহাস শুরু হলো প্রাচীন কাল। আমরা জানি প্রাগৈতিহাসিক কাল থেকে 1204 পর্যন্ত। এরপর মধ্যযুগ 1204 থেকে 1757 সালে পলাশীর যুদ্ধে যখন শেষ হলো মধ্যযুগ। আধুনিক যুগ শুরু হলো 1757। আবার বলা হয় যে 1765 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো, সেই সময় থেকে 1947। এর মধ্যে 1765 বা 1757 সাল থেকে 1857 সিপাহী বিপ্লব পর্যন্ত এটা কোম্পানি শাসন, এর পরবর্তীতে ব্রিটিশ শাসন। আর রাজনৈতিক ইতিহাস 1947 থেকে 71, মুক্তিযুদ্ধ 71 সালে, এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা যখন স্বাধীন একটা বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশে প্রথম আমরা একটা সংবিধান তৈরি করলাম। একটা সংবিধান, দেশটা কিভাবে চলবে এই সংবিধান আলোকে একটা সরকার ব্যবস্থা তৈরি করলাম। এই সরকার ব্যবস্থা কারা করবে? রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক দল। রাজনৈতিক দল এই সরকার গঠন করবে।
এর পরবর্তীতে বাংলাদেশের যারা জনসংখ্যা আছে এদেরকে সরকার কৃষিজ সম্পদের ক্ষেত্রে ব্যবহার করবে, শিল্প ও বাণিজ্য এই জায়গাও তাকে ব্যবহার করবে। এটা আমি জাস্ট মানে মনে রাখার জন্য সিলেবাসটা এভাবে বলছি। দেন আমাদের অর্থনীতি চাঙ্গা হবে। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করছি, অর্থনীতি চাঙ্গা হবে, শেষে আমাদের জাতীয় অর্জন হবে। এই যে উন্নয়নশীল দেশে পদার্পণ, এটা আমাদের একটা জাতীয় অর্জন। জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ব্যক্তি, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম, বিভিন্ন কিছু জানবো। তো আমরা এই বিষয়টা আপনাদের লেকচার শিটে মার্কস ফরওয়ার্ডে খুব সুন্দর করে দেয়া আছে। তারপরেও আমি আমার মতন করে ক্লাস নেব। ওবায়দ স্যার আমাকে স্বাধীনতা দিয়েছেন এবং আমরা এই ইতিহাসের ক্লাসটা একদম ক্লিয়ার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এই যে যেগুলো বিষয় দেখলেন, এর সাথে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি একটু বলি। এর সাথে এখানে লেখি পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, পররাষ্ট্রনীতি, এটা না দেখা গেলেও সমস্যা নেই, পররাষ্ট্রনীতি, নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থা, এরপর বিশ্বায়ন, জেন্ডার ইস্যু, এর পরবর্তীতে আইসিটি, সমসাময়িক যোগাযোগ প্রযুক্তি। এই যে কয়টা বিষয়, এর সাথে এই বিষয়টা যুক্ত হলে আপনাদের রিটেনের 200 নম্বর মানে কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমরা পিলি এবং রিটেন এটা চিন্তা করে একটু পড়ালেখা করব। আপনাদের ক্লিয়ার করে বলি, 3 3 3 অর্থনীতিতে 3, জাতীয় অর্জনে 3, এই 1 2 3 4 5 6 7 8 13টা 24 আর এই পর্যন্ত হচ্ছে 6, এই 24 আর 6 30। আর এর এইটা ডাইরেক্ট এবং এইগুলো এর সাথে ইনডাইরেক্ট সব মিলে রিটেন সিলেবাস। তো এই 200 নম্বরের রিটেন প্লাস 30, আমি মনে করি বাংলাদেশ অ্যাফেয়ার্সে ভাই জিজ্ঞেস করবে 100%, 200 নম্বরের মধ্যে 100 নম্বর বাংলাদেশ রিলেটেড, বাদ বাকি আদার্স। সুতরাং এই 30 এর সাথে আমরা 100 যোগ করতে পারি। এরপরে আন্তর্জাতিক ক্ষেত্রে, এর পরবর্তীতে বাংলা রচনা, ইংলিশ রচনা, এরকম করে আরো আমার কাছে মনে হয় যে 100 নম্বরের আর কি এখানে পাবেন। সুতরাং 430 নম্বর, 30 বাদ দিলাম, 400 নম্বর রিটেনে একটা বিশাল ভাস্ট জায়গা দখল করেছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে। সুতরাং বাংলাদেশ অ্যাফেয়ার্সের, বাংলাদেশের একজন সিভিল সার্ভেন্ট হবেন, বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা আপনাকে থাকতে হবে। এই কারণে বাংলাদেশ অ্যাফেয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 430 নম্বরের প্রিপারেশন আমরা এখন থেকেই শুরু করার চেষ্টা করব। তাহলে আমি মুছে ফেলি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমাদের আজকের হেডলাইন ছিল বাংলার ইতিহাস প্রাচীনকাল। এখান থেকে প্রশ্ন আসে যে ইতিহাস এই শব্দটি কোথা থেকে এলো। এটা হচ্ছে সে ইংরেজি হিস্ট্রি শব্দ থেকে। এই হিস্ট্রি শব্দটা এসেছে হিস্টোরিয়া। এই হিস্টোরিয়া শব্দটা গ্রিক এবং ল্যাটিন, অর্থাৎ হিস্ট্রি শব্দটি এসেছে হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। তাহলে হিস্টোরিয়া শব্দটি হচ্ছে গ্রিক বা ল্যাটিন শব্দ, যার অর্থ সত্যানুসন্ধান, সন্ধানে বানান এই স। এর পরবর্তীতে বা গবেষণা, এই হিস্ট্রি থেকে হিস্টোরি, সেখান থেকে ইতিহাস। আপনারা ক্লিয়ার? এবার এই হিস্টোরিয়া গ্রিকদের সাথে পারসিকদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের যে বর্ণনা, সেটা বর্ণনা অর্থে এই হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন আমাদের হেরোডোটাস, গ্রিক ইতিহাসবেত্তা। অর্থাৎ
ঘটনার অনুসন্ধান অর্থে ব্যবহার করেন হিস্টোরিয়া, এবং এই হেরোডোটাসের এই হিস্ট্রি একটি গ্রন্থ যেখানে গ্রিক এবং পারসিকদের যুদ্ধের বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে। এই কারণে আমাদের হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। ইতিহাসের জনককে গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাস। আর বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডাইডিস। কোথাও ডাইজিসও আছে, থুকিডাইডিস, এই দুটি নাম একটু মনে রাখবেন। ইতিহাসের জনক হেরোডোটাস, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডাইডিস, আর আধুনিক ইতিহাসের জনক হচ্ছিল আমি আশিস বাগচি। সে যাই হোক, এমনি বললাম মজা করার জন্য। সত্যানুসন্ধান। এবার ইতিহাস, এই বাংলা যে ইতিহাস, এটা এসেছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। মানুষের অগ্রগতির বিবরণ, মানুষ সমাজের অগ্রগতির বিবরণী এই ইতিহাসের উপযোগ্য বিষয়। ইতিহাসের দুটি উপাদান, লিখিত উপাদান, অলিখিত উপাদান। লিখিত উপাদান আপনাদের বিভিন্ন নথি, জীবনী, তারপরে গ্রন্থ, এগুলো হতে পারে। অলিখিত উপাদান বিভিন্ন লিপি, মুদ্রা, ভাস্কর্য, মূর্তি, হ্যাঁ, স্তম্ভলিপি, শিলালিপি, এইগুলো হতে পারে অলিখিত উপাদান। তাহলে আমরা ইতিহাসটার যে শব্দ অর্থ সেটা বুঝলাম। এবার আসি ইতিহাস কাকে বলে। আমি ভাই আপনাদের একটু ক্লিয়ার করে বলি, আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকদের কাছ থেকে ডাইরেক্ট ইতিহাস জ্ঞান অর্জন করেছি, তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি এই ইতিহাস ক্লাসটি নিতে চাই। তো আমার বিশেষ করে তিনজন আইডল আছেন, তিনজন আইডল মেইনত ইতিহাসের। তার মধ্যে হচ্ছেন আমাদের মুনতাসির মামুন স্যার, আছেন মেজবা কামাল স্যার, আছেন আনোয়ার হোসেন স্যার। আমি এই তিনটি স্যারকে খুব ভাবে ফলো করি। তারা একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের একটা প্রতিষ্ঠান হচ্ছে তারা। তো মেজবা কামাল স্যারের আমরা ইতিহাসের প্রথম ক্লাসে যে সংজ্ঞাটা তিনি বলেছিলেন, আমার কাছে এখনো সেই জিনিসটা ভাসে। তিনি বলেছিলেন যে ইতিহাস হচ্ছে বর্তমানের দর্পণ। ইতিহাস হচ্ছে বর্তমানের দর্পণ, যার মাধ্যমে অতীত ঘটনাবলী পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা যায় বা মন্তব্য করা যায়। তাহলে আরেকবার বলি, দেখেন, ইতিহাস হচ্ছে বর্তমানের দর্পণ। এই যে দর্পণ, এর মাধ্যমে ইতিহাস অতীত ঘটনাবলী পর্যবেক্ষণ বা অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে একটা মন্তব্য বা ধারণা করা যায়। আমি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ৭১ থেকে এই পর্যন্ত পড়ালেখা করে আমি এখন মন্তব্য করতে পারবো 2050 সালে বা 41 সালে বাংলাদেশের ইতিহাস কোন দিকে মোড় নিতে পারে বা বাংলাদেশের ইতিহাসটা কোন দিকে যেতে পারে। এটা একটা মানে রাজনৈতিক দিক থেকে আর কি বলছি। সুতরাং আপনারা এই সংখ্যাটা আমি খুব ভাবে রেসপেক্ট করি, স্যারকে আমি স্যালুট জানাই। আর সমস্ত আমার যে স্যারের নামগুলো বললাম আমি তাদেরকে স্যালুট জানাই, কারণ তারা সুন্দরভাবে আমাদের শিখিয়েছেন বিধায় আজকে ইতিহাসের একটা ক্লাস নিতে পারছি আপনাদের সামনে। এবার টয়ন বি উনি বলেছেন মানব সমাজের বিবরণ। উনি বলেছেন মানব সমাজের বিবরণী হচ্ছে ইতিহাস। একদম মানে সহজ ভাষায় উনি আর কি বলেছেন। বা মানুষের সমাজ জীবনের বিবরণী হচ্ছে ইতিহাস। মানব সমাজ বিবরণ দুই ভাবে বলা যায়, অথবা মানব জীবনের বিবরণ, এটাই হচ্ছে ইতিহাস। এটাকে আরেকভাবে বলা যায় মানব জীবন হলো ইতিহাস। অর্থাৎ মানুষের সাথে সংশ্লিষ্ট
তিনি বলেছেন এই বিষয়টা। আর আর্নল্ড লিওপোল্ড ফন র্যাঙ্কে তিনি বলেছেন যে প্রকৃত ঘটনা কি ঘটেছিল তার বর্ণনাকেই তিনি তার অনুসন্ধান ও বিবরণকে তিনি বলেছেন ইতিহাস। তাহলে আমি একটু মুছে ফেলি, তারপরে বলি। দুইজন নাম আপনি পাইলেন, টর্নবি, লিওপোল্ড ফন র্যাঙ্কে। উনি বলছেন মানব জীবনী হচ্ছে ইতিহাস, টর্নবি, বা মানব সমাজের বিবরণী হচ্ছে ইতিহাস, বা মানব জীবনের বিবরণী হচ্ছে ইতিহাস। লিওপোল্ড ফন র্যাঙ্কে তিনি বলেছেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান, তার সত্য অনুসন্ধান বা বিবরণী হচ্ছে ইতিহাস। আর এই সংজ্ঞাটা প্রায়ই আসে এরিস্টটল তিনি বলেছেন, গ্রিক দার্শনিক, তিনি বলেছেন ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিস্থল। অর্থাৎ ইতিহাসে যারা অভিজাত শ্রেণী, অর্থাৎ যারা রাজা প্রজা সম্রাট, এদেরই স্থান পেয়েছে। সমস্ত রাজা বাদশাদের ইতিহাস আমরা পড়ি, কিন্তু ওই সমাজে সাধারণ নাগরিক ছিল, তাদের ইতিহাস কিন্তু স্থান পায়নি। এই কারণে এরিস্টটলেরও এই সংজ্ঞাটা চমৎকার একটি অভিজাত শ্রেণীর সমাধিস্থল এলো ইতিহাস। আমি আপনি মারা গেলে আর কি এটা ইতিহাস তৈরি হবে না, কিন্তু যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এরা যা করবে, যা তার আমলটাই ইতিহাসে আর কি স্থান পাবে। ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে, তারপরেও তার শাসনামল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কি স্থান পেয়ে থাকবে। তবে একটা কথাই এরকম করে বলা যায় যে সকল অতীত ঘটনা মানে ইতিহাস নয়। তাহলে কোন ঘটনাগুলো ইতিহাস? যুক্তি নির্ভর, সত্য, বিজ্ঞানসম্মত তথ্যই হচ্ছে বা ঘটনাই হচ্ছে ইতিহাস। অর্থাৎ যুক্তি দ্বারা, এরপর গবেষণা করে, অনুসন্ধান করে যে সমস্ত সত্য, বিজ্ঞানসম্মত তথ্য বা ঘটনা, তাকেই বলা হয় ইতিহাস। আমি আশা করি ইতিহাস সম্পর্কে ক্লিয়ার বলেছি। এবার ইতিহাসের ক্ষেত্রে আপনাদের যে দুটি শব্দ বুঝতে হবে, বিসি আর এডি। বিসি আর এডি এর মিনিং হচ্ছে বিফোর খ্রিস্ট, আর এডি হচ্ছে অ্যানো ডোমিনি। এই অ্যানো ডোমিনি কোন পরীক্ষার জন্য একবার আসছে। আবার বিসি মানে ব্রিটিশ কাউন্সিল হয়। বিফোর খ্রিস্ট মানে খ্রিস্টপূর্ব, অ্যানো ডোমিনি খ্রিস্টাব্দ। আমি ঘটনাটা একটু ক্লিয়ার করে দেই। এখন 2021 সাল, 2021 সাল, এই 0 সাল থেকে গণনা শুরু হয়েছে। তো এই সময় জন্মগ্রহণ করছেন যীশু খ্রিস্ট। আমেরিকা, ব্রিটেন বা সাদাদের এই সারা পৃথিবীর শাসন ততদিন পর্যন্ত থাকবে যতদিন ইংরেজি সাল, ডলার, এগুলো ইন্টারন্যাশনাল, এরপর ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল মুদ্রা, আর এই সালগুলো যতদিন থাকবে ততদিন এই থাকবে। তো যীশু খ্রিস্ট মনে করেন এই সালে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্মের এই যে 1 বছর, 2 বছর, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে ধরেন 2021, অর্থাৎ 2021 এডি এদিকে। আর এই যীশু খ্রিস্ট জন্মের আগেও ইতিহাস ছিল, এইটা এদিক করে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে। এখানে বিসি, অর্থাৎ যীশু খ্রিস্টের আগে যে সালগুলো আগে লেখা থাকবে বিসি বা খ্রিস্টপূর্ব, সেটা বুঝতে হবে যে যীশু খ্রিস্টের এত বছর আগে। আর যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলো এর পরবর্তীতে এত খ্রিস্টাব্দ,
মানে এডি 2021, অর্থাৎ যীশু খ্রিস্ট 2021 বছর পরে। আমি কি বুঝাতে পারছি? এই এডি আর বিসি এই দুটো জিনিস একটু আপনারা ক্লিয়ার হবেন। তো আমরা আজকে ক্লাস নেব প্রাচীন বাংলার জনপদ এবং বাঙালি জাতির উৎপত্তি, উদ্ভব বা ইতিহাস। জনপদ, বাঙালি জাতির উৎপত্তি, দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এর মাধ্যমে আপনার ইতিহাসের হাতে খড়ি হবে। আমরা বাংলাদেশ, এই বাংলাদেশটা আগে কোন অবস্থায় ছিল? আগে ছিল পাকিস্তানের আমলে অধীনে, তার আগে ছিল ব্রিটিশদের অধীনে, তার আগে ছিল কারা? এরকম মুঘল, আফগান, তার আগে হাবশি শাসন, তুর্কি, এরকম করে আর কি পিছনের দিক যাইতে যাইতে যে অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে ছিল ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশ উত্তরে ছিল হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা, বঙ্গোপসাগর, এই সাইডে বার্মা, আর এই পাশে মধ্যপ্রাচ্য, বিশাল এক সাম্রাজ্য। তো এই সাম্রাজ্য আগে এই জায়গা মাঝখান দিয়ে একটা পর্বত ছিল, বিন্দা পর্বত। এই বিন্দা পর্বত এই সামনের দিক হলো দক্ষিণ, এই পাশে হলো উত্তর, আর পশ্চিম পূর্ব। বিন্দা পর্বতের দক্ষিণে একে বলা হতো দাক্ষিণাত্য, উত্তরে বলা হতো আর্যাবর্ত, আর্যদের আবাসস্থল দেখে আর্যাবর্ত। আমি কি বুঝতে পারছি? চিত্রটা ভালো হয় নাই ভাই, একটু ফিরে আবার রাখি আমার সুবিধার জন্য। এই যে তাহলে এইটা হচ্ছে বিন্দা পর্বত, দাক্ষিণাত্য আর্যাবর্ত। তো বিসি সপ্তম ও ষষ্ঠ শতকে, বিসি সপ্তম এবং ষষ্ঠ শতকে এই ভারতীয় উপমহাদেশ একক কোন রাষ্ট্র ছিল না। এই সময় 16টি মহাজনপদ ছিল। মহাজনপদ, জনপদ না, কিন্তু বাংলায় ছিল 16টা জনপদ, কিন্তু ভারতবর্ষে ছিল 16টা মহাজনপদ। এই জনপদগুলো হচ্ছে কম্বোজ, গান্ধার, কুরু, সুরসেন, অবন্তী। একটু ভাই এগুলো আসবে না, কিন্তু জানা দরকার। অবন্তী, কোশাল, পাঞ্চাল, এরপরে চেদি, মৎস্য, মগধ, কাশী, মল্ল, অশোক। এই জায়গা একটা বাদ গেছে ভাই, মৎস্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই জায়গা ছিল অঙ্গ। আর একটা বাদ রয়ে গেছে রে ভাই, মৎস্য, কাশী। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15,
সে যাই হোক, আরেকটা বাদ গেছে, মনে পড়তেছে না। তো ব্রিজি, এবার মনে পড়ছে, ব্রিজি। এই 16টা জনপদ, দক্ষিণ দিক দিয়ে পাহাড় পর্বত বেশি ছিল, কাবেরী নদী ছিল এখানে। তো উত্তর জায়গা দিয়ে এই 16টা জনপদ ছিল, ঠিক আছে। সপ্তম শতকে যখন ছিল, এরা নিজেদের মধ্যে এই এক এক রাজ্যে বা এক একটা জনপদে এক একটা শাসক আর কি শাসন করত। ঠিক তখন এই নিজেদের মধ্যে গৃহদ্বন্দ্বর ফলে বিসি 6ষ্ঠ শতকে মাঝামাঝি পর্যায়ে এসে মগধ, এরপরে বৎস, অবন্তী, আর হচ্ছে কোশাল, কোশাল 1 2 3 4, এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মাঝ বরাবর এসে বাদ বাকি গুলোকে দখলে নিয়ে এই 4টি আর কি মানে শ্রেষ্ঠ হয়ে যায়। তো এই 4টের মধ্যে এই কোশালে ছিলেন প্রসেনজিৎ, অবন্তীতে ছিলেন প্রদ্যোৎ, বৎসতে উদয়ন, আর মগধে বিম্বিসার। পেঁয়াজ খেয়ে গেছি ভাই। বিম্বিসার। তো এই 3 জনকে উনিও আর কি সব সাম্রাজ্য ধ্বংস করে বিম্বিসার এই মগধকে একটা উত্তর ভারতের একটা কেন্দ্রস্থল বানিয়ে, যেটা বর্তমানে দক্ষিণ বিহার, এই বিহার বা উড়িষ্যা এই জায়গাটুকু ধরেন মগধ, সে মগধকে কেন্দ্র করে ভারতীয় সাম্রাজ্যের প্রথম মানে রাজনৈতিক ইতিহাস শুরু করলেন। এবং এই বিম্বিসার তিনি একটা বংশ তৈরি করলেন, হর্যাঙ্ক বংশ প্রতিষ্ঠা করলেন। এই হর্যাঙ্ক বংশ বিসি 545 থেকে বিসি 430, এই হর্যাঙ্ক বংশ থেকে ভারতীয় উপমহাদেশের ইতিহাস লেখা শুরু হয়। আমরা বাংলার ইতিহাসটা জানবো এই কারণে, এই মগধের ইতিহাসটা কিভাবে বাংলাকে দখল করলো, এই অঙ্গ বঙ্গ সকল কিছু এই বিম্বিসার এক করে আর কি ভারতীয় প্রথম সম্রাট তিনি এই হর্যাঙ্ক বংশ শুরু করলেন। এরপর 2 শিশুনাগ বংশ বিসি 430 থেকে বিসি 364, 3 হচ্ছে নন্দ বংশ, শিশুনাগ বংশ বা শৈশনাগও বলা হয়। নন্দ বংশ মহাপদ্ম, তিনি 364 থেকে 300 বিসি 324, বিসি 324 তার এই নন্দ বংশ ছিল মহাপদ্ম। 4 হচ্ছে মৌর্য বংশ, মৌর্য বংশ, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তিনি আর কি ভারতবর্ষটাকে এক করে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করলেন। বলা হয় বিসি 321 থেকে বিসি 185 বা 186, কোথাও 185 186, যেটা দেন আপনার কোনো সমস্যা নেই ভাই। যদি এই সাল এদিক ওদিক হয় আপনি আমার কাছে টেলিফোন দিয়ে জিজ্ঞেস করবেন। ভারতীয় যত রাইটার আছে তার বই আমার কাছে, প্রণব, অতুল, সুমিত, ঠিক আছে, মাইতি, দুনিয়ার সমস্ত বই, কিরণচন্দ্র, সব বই আছে। আমি যে কোনো ইতিহাসের তথ্য যে কোনো ভাবে আপনাদের তুলে ধরার জন্য আমি প্রস্তুত। আমি কোনো আপনাদের ভুল তথ্য দেব না, যেটা লেখা আছে সেটাই আর কি বলবো। তো এই ক্ষেত্রে আমি কি করে বললাম যে মৌর্য বংশ, অর্থাৎ এই নন্দ বংশের পরে এই ভারতীয় উপমহাদেশ আলেকজান্ডার তিনি আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার 327 বিসি 327 আসলেন, উনি এরপর চলে গেলেন, 323 যে মৃত্যুবরণ করলেন। এর পরবর্তীতে বলা হয় যে তার যে অধিকৃত অঞ্চল এইগুলো মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট তিনি আর কি শুরু করে 321 থেকে, কোথাও 324 থেকে মৌর্য সাম্রাজ্যের সাম্রাজ্য শুরু আছে। তবে এইটুকু মাথায় রাখবেন, এই পর্যন্ত ইতিহাস, এই যে ইতিহাসগুলো এগুলোর মধ্যে একটু ছায়া টাইপের আছে। অর্থাৎ আমরা এইগুলোর ইতিহাসটা জানবো বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, হেমচন্দ্র বলছে এইটাই গুরুত্বপূর্ণ এখানে যারা তুলে ধরেছে। আর ভগবতী সূত্র জৈন গ্রন্থ, জৈন বৌদ্ধ,
এই দুটি গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, ভগবতী সূত্র, এখানে এই 16টা জনপদের কথা বলা হয়েছে। এবার আসি, মৌর্য সম্রাট মগধের সিংহাসনে বসলেন অঙ্গ টঙ্গ তার অধীনে। এই অঙ্গ নিয়ে একটা গল্প আছে, যে এই অঙ্গটায় মনে করেন বলিরাজ ছিলেন এই অঙ্গের শাসনকর্তা। তো বলিরাজ কি, উনি নিঃসন্তান ছিলেন। তো এমন সময়ে একজন ঋষি, অন্ধ ঋষি, তিনি অনেক সুপুরুষ, হ্যান্ডসাম, ঠিক আছে, যৌন ক্ষমতা সম্পন্ন, তিনি গঙ্গার জলে ভেসে ভেসে আসলেন। এসে তিনি যে মেয়ের সাথে থাকেন তারই আর কি পুত্র সন্তান হয়, এরকম একটা গল্প তার সাথে লাগানো আছে। তখন বালিরাজ তিনি তাকে ঘরে নিলেন। এর পরবর্তীতে সুদেষ্ণার গর্ভে সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে নিয়োগ দিলেন। দেখা গেল কি তার 5টা সন্তান হলো। এই 5টা সন্তান এর নামে এই তার প্রদেশটাকে 5 ভাগে দিলেন। এর নাম হচ্ছে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, শুক্র। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, শুক্র, অর্থাৎ এই জায়গায় আমরা বঙ্গ পেলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? অঙ্গ, বঙ্গ, পুন্ড্র, কলিঙ্গ। তো এই অঙ্গটার এই যে অঙ্গ, এইটাই মনে করেন পরবর্তীতে আমাদের গৌর নাম ধারণ করে। এই অঙ্গটাকে গৌর বলা হয়, আবার কখনো বঙ্গ, এরকম করে আর কি আস্তে আস্তে আইছে। সুতরাং এই মগধের নিয়ন্ত্রণে এই যে মৌর্য সাম্রাজ্যের সময় যে অঙ্গ বা এটার যে 5 ভাগ ছিল, আমরা সেই অঙ্গ বা বঙ্গে আমরা ইতিহাসটা জানবো। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস একদিক থেকে, আমাদের বঙ্গের ইতিহাস একদিক থেকে। যেহেতু মৌর্য সাম্রাজ্য এই বঙ্গে শাসন করেছে, সেহেতু মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানতে হবে। মৌর্যের পরে গুপ্ত সাম্রাজ্য এসেছে, তাদের ইতিহাস জানতে হবে। এখানে সমস্ত জনপদকে, এবারে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আসছে যে অবিভক্ত বাংলার প্রথম রাজা কে ছিলেন? ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্ক যেগুলো স্বাধীন, এখানেও একটু ক্লিয়ার করি ভাই, এই যে 16টা জনপদ, এর পরবর্তীতে এখানেও 16টা জনপদ ছিল, এখানেও 16টি জনপদ ছিল। হ্যাঁ, এই 16টা জনপদ প্রাচীন বাংলার সময় ছিল। তো এই 16টা জনপদকে একত্রিত করে প্রথম গৌর নাম ধারণ করে শশাঙ্ক, মানে গৌর রাজা, গৌর রাজ উপাধি ধারণ করেন। এই কারণে বলা হয় অবিভক্ত বাংলা। আর শশাঙ্কর পরে এই তার এই যে গৌর সাম্রাজ্য 3টি ভাগে ভাগ হয়, গৌরপুঞ্জ এবং গৌরপুঞ্জ আর হচ্ছিল বঙ্গ, এই 3টে ইসে ভাগ হয়ে যায় 3 ভাগে। অর্থাৎ অবিভক্ত বাংলা প্রথম হচ্ছে রাজা শশাঙ্ক, তিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন। এবার আমরা এই 16টা জনপদ সম্পর্কে আমরা একটু জানবো। আমি এটুকু মুছে ফেলি। আশা করি কোত্থেকে ইতিহাসটা আসলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। মগধের সিংহাসনে 16টা জনপদ থেকে, আগে মহাজনপদ থেকে 4টি থেকে থাকলো মগধ। মগধ বিহার, উড়িষ্যা কেন্দ্রিক। তো মগধকে কেন্দ্র করে হর্যাঙ্ক বংশ প্রথম, এই হর্যাঙ্ক বংশ থেকে আমাদের ইতিহাস শুরু হয়ে যায়, রাজনৈতিক ইতিহাস। এরপরে শিশুনাগ বংশ, এরপর নন্দ বংশ, এরপর মৌর্য বংশ। বিষয়টা ক্লিয়ার? ঠিক এই যে আমাদের বাংলাদেশ বা বঙ্গ জনপদ, এটাকে আমি যদি এরকম করে বলি, দেখা যায়। আপনাদের একটু ক্লিয়ার করি ভাই, ক্লিয়ার হচ্ছে? এই যে হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদী এই জায়গা পদ্মা নামে বাংলাদেশে ঢোকে। এই যে যমুনা নদী, এই যে পদ্মা নদী, এই যে মেঘনা নদী। হ্যাঁ, তাহলে এই পাশে মেঘনা, এই পাশে এই নদীটা গঙ্গা নদী, সামনে ভাগীরথী, হুগলি নামে, ভাগীরথী নামে। ঠিক আছে, এই যে জায়গাটুক, এই গঙ্গা, এটা ব্রহ্মপুত্র, মেঘনা। হ্যাঁ, গঙ্গা ব্রহ্মপুত্র যে পলি দ্বারা আস্তরিত, এর পরবর্তীতে মেঘনার এই পাশে এই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার পলিবাহিত যে অঞ্চল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ।
এর উত্তরে রয়েছে ভাই হিমালয় পর্বত, দক্ষিণে সে বঙ্গোপসাগর। এলো প্রাচীন বাংলার রাজনৈতিক সীমানা। এই পাশে রয়েছে আপনার ত্রিপুরা, ত্রিপুরা, চট্টগ্রাম, শৈলশিরা বা জৈন্তাপুর। আর এই পাশে রয়েছে সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর। এরপর ভাগীরথীর যে পূর্বাঞ্চল, এই জায়গাটা নিয়ে আমাদের হচ্ছিল গিয়া প্রাচীন বাংলা। এই সময় একক বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। তখন কি ছিল? তখন ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী এক জায়গায় বাস করত, সেই বাসস্থলের নাম রাখতো জনপদ। জনপদ মানে লোকালয়, লোক বসতির স্থান, রাজ্য বা দেশ, এই জনপদ বলতে এটা। তো সেই সময় 16টা জনপদ ছিল। এই জনপদ গুলো জাগাবাদ ভাই, আগে চিত্রে দেখে নই কোথায় কোথায় কি ছিল। দেখা গেছে এই যে মনে করেন বাংলাদেশের সীমানা, হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গ, এই চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গা দিয়ে ছিল গৌড়। এরপরে এই এখানে ছিল পুন্দ্র। এর পরবর্তীতে এই যে উত্তর, এখানে ছিল বরেন্দ্র। অর্থাৎ গৌড় ছিল মালদহ, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গা দিয়ে গৌড়। আগে একটু মানে স্বাভাবিক আইডিয়া দেই। পুন্দ্র বগুড়া, রাজশাহী অঞ্চল। বরেন্দ্র রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চল। এখানে মুন্সিগঞ্জ, এখানে বিক্রমপুর। বিক্রমপুর একটা ছিল, জনপদ ছিল। আর এই জায়গা উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ়, এই দুটো মিলে এটা অজয় নদী দ্বারা বিভক্ত ছিল। রাঢ় জনপদ, দক্ষিণ রাঢ় সূক্ষ্ম নামে পরিচিত ছিল। এরপরে এই জায়গা তাম্রলিপ্তি বা লিপ্ত, এই তাম্রলিপ্তি বা দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে। এগুলো আলাদা আলাদা জনপদ। হ্যাঁ, বঙ্গোপসাগরটা মুছে ফেলি। এরপরে এই খুলনা, বরিশাল, বাগেরহাট, এখান দিয়ে বাংলা বা বাঙালা নামে আরেকটা জনপদ ছিল। এর পরবর্তীতে এই মেঘনার এই জায়গা চট্টগ্রামে দেখা যায় রুক্ষ বা আরাকান, আরাকান নামে একটা জনপদ ছিল। আর এই পাশে একদম উত্তর দিক দিয়ে জলপাইগুড়ি, আসাম, এখান দিয়ে কামরূপ। আর এই যে সিলেট, চিটাগং এখান দিয়ে বা শ্রীহট্ট, হ্যাঁ, আর এই চিটাগং, এই দুটুকু নিয়ে আর কি হরিকেল। এরপরে নোয়াখালী, কুমিল্লা সমতট, সমতট ছিল। আর এই যে বৃহত্তর ঢাকা, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর, এইটা নিয়ে ছিল বঙ্গ জনপদ। পুরোটুক নিয়ে বঙ্গ জনপদ। কুষ্টিয়া, যশোর, মশোর এই দিক দিয়ে। আর এই সাইডে একটা নদী গেছে পদ্মার এই কাছ দিয়ে, কপোতাক্ষ নদী। এই নদীটার এই পাশে হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, আর এটা হচ্ছিল সক্রিয় বদ্বীপ। এই অঞ্চলটা, এটা অবশ্য ভূপ্রকৃতির এই জায়গার আর কি আলোচনার বিষয়। তাহলে আপনারা দেখেন যে আমরা 16টা জনপদ ক্লিয়ার পাইছি কিনা। এই রাঢ় 1, শুক্র 2, শুক্র 2, বঙ্গ 3, তাম্রলিপ্তি 5, 4, দণ্ডভুক্তি 5, বাংলা 6, এখানে একটা ছিল চন্দ্রদ্বীপ বা বাকলা, বরিশাল অঞ্চল নিয়ে। হ্যাঁ, 6, 7, 8, সমতট 9, রুক্ষ 10, হরিকেল 11, কামরূপ 12, 13, 14, 15। আর একটা বাদ গেছে ভাই, সব সময় খালি একটা বাদ থাকে। ও, এই জায়গার একটা ছিল ভাই, তাম্রলিপ্তির পরে এই খুলনা অঞ্চল দিয়ে সপ্তগাঁও, এই 16টা জনপদ। এটি স্ক্রিনশট দেন। আর একটু ক্লিয়ার করে বলি,
রাঢ় হচ্ছে আপনার এই পশ্চিম বাংলায় বর্ধমান, বীরভূম, হুগলি এই জায়গা দিয়ে এই রাঢ় জনপদ। এই রাঢ় উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়। এই রাঢ় দক্ষিণ রাঢ় সূক্ষ্ম নামে পরিচিত হয়। এর সামনে রয়েছে দণ্ডভুক্তি, মেদিনীপুর জেলা এখানে আছে। এই ভারতের পশ্চিমবাংলায় মোট 22টা জেলা আছে, এটা আমি একে দেখাবো যে কোথায় কি, তখন আপনারা একটু ক্লিয়ার হবে। এরপরে তাম্রলিপ্ত আছে, এটা একটা বন্দর হিসেবে আখ্যায়িত করেন এই তাম্রলিপ্ত। এরপরে সপ্তগাঁও খুলনা অঞ্চল নিয়ে, এটা ওই তাম্রলিপ্ত মেদিনীপুরের ওই জায়গা। হ্যাঁ, আর বঙ্গ বৃহত্তর বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, মানে দুনিয়ার এই বঙ্গ আর কি। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল। হ্যাঁ, এর পরবর্তীতে গৌড়, মুর্শিদাবাদ, মালদহ জেলা, লক্ষ্ণবতী, এর গৌড় অবস্থান। পুণ্ড হচ্ছে আপনার বগুড়া, বগুড়া মহাস্থানগড় নাম শুনছেন না? পুণ্ডের রাজধানী ছিল পুণ্ডনগর, পুণ্ডনগর থেকে পুণ্ডবর্ধন, তার থেকে হচ্ছিল গিয়া মহাস্থানগড়, কাহিনী শেষ। এরপরে বরেন্দ্র, উত্তর বরেন্দ্র ভূমি। এই পাল রাজাদের আমলে উত্তরবঙ্গকে ওরা পিতৃভূমি করতো, মনে করতো। এই পিতৃভূমিদের তারা নাম দেয় বারেন্দ্রী। এই বারেন্দ্রী থেকে বরেন্দ্র জনপদ আর কি প্রতি নামকরণ হয়। এরপর বিক্রমপুর, বিক্রমপুলি পোলা, মুন্সিগঞ্জ, মনে আছে? এই যে এই বিক্রমপুরটা আর কি এখানে ছিল। এরপরে সমতট, সমতট কুমিল্লা নোয়াখালী অঞ্চলটায় এই সমতট ছিল। আর হরিকেল হচ্ছিল গিয়া, হরিকেল নারকেল সিলেট চট্টগ্রাম। আর কামরূপ আসামের কামরূপ জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকা দিয়ে এই কামরূপ জনপদ ছিল। আশা করি 16টা জনপদ আপনারা স্থানটা ক্লিয়ার করেছেন। এবার এই 16টা জনপদের একটু ছোট ছোট তথ্য আছে, সেই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। একটু স্ক্রিনশট দেন, তবে আমি ক্লিয়ার করি। ক্লাসটা ভাই 1 ঘন্টা 20 মিনিট হতে পারে, ছোট কিন্তু অনেক বোঝার বিষয়। আর এইটা না বুঝলে আপনি ইতিহাসের কিছু বুঝবেন বলে আমার কাছে মনে হয় না। খালি লিখে দিলাম, তথ্য লিখে দিলাম, কাজ হবে না। আমার কাছে সব আপনাদের কাছে বলছি, প্রায় যেগুলো পরীক্ষা আসে ওই রকম করে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আপনার পুণ্ড এবার পরীক্ষা আসছে। সবচেয়ে প্রাচীনতম জনপদ, প্রাচীনকালের সবচেয়ে সমৃদ্ধ জনপদ। এর রাজধানী পুণ্ড্রনগর, পরবর্তীতে নাম হয় পুণ্ডবর্ধন, এরপর নাম হয় মহাস্থানগড়। এই মহাস্থানগড়ে কি কি আছে? সাধক সুলতান বলখির মাজার রয়েছে, লক্ষিন্দরের বাসরঘর রয়েছে। এরপরে প্রাচীনতম ব্রাহ্মী লিপি এখানে পাওয়া যায়, ঠিক আছে? এর পরবর্তীতে এই পুণ্ডনগর আলেকজান্ডার কানিংহাম মহাস্থানগড় বা পুণ্ডনগর তিনি শনাক্ত করেন, এই আলেকজান্ডার কানিংহাম। এই পুণ্ড জাতি, এই জনপদগুলো এদের জাতি বা জনগোষ্ঠীর নাম থেকে হয়েছে। পুণ্ড জাতি কুরুক্ষেত্র যুদ্ধে, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়, এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। এরপরে আরেকটা প্রশ্ন আসে, প্রাচীনতম নগর কেন্দ্র কিন্তু পুণ্ড বা পুণ্ডবর্ধন। আর এই পুণ্ড জনপদ তার স্বাধীন সত্তা হারায় অশোকের সময়। তাহলে আমরা পুণ্ড জনপদ সম্পর্কে একটু ক্লিয়ার করি। সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড, সমৃদ্ধ জনপদ পুণ্ড, পুণ্ডের রাজধানী পুণ্ডনগর, পুণ্ডনগর থেকে পুণ্ডবর্ধন, পুণ্ডবর্ধন থেকে মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া। হ্যাঁ, এই বগুড়া বেহুলা লক্ষিন্দরের বাসরঘর রয়েছে মহাস্থানগড়ে, যে প্রাচীনতম ব্রাহ্মী লিপি সেখানে পাওয়া গেছে। সাধক শাহ সুলতান বলখির মাজার রয়েছে। মহাস্থানগড় আলেকজান্ডার কানিংহাম তিনি এটা আর কি শনাক্ত করেন। এরপর কুরুক্ষেত্রে পুণ্ড জাতি অংশগ্রহণ করেছিল। সম্রাট অশোকের সময় এই পুণ্ড তাদের আর কি সমৃদ্ধি হারায়। আশা করি ক্লিয়ার। এটা
পুণ্ডটা হচ্ছে উল্লেখ হয়েছে বৈদিক সাহিত্যে। আর একটু বলি, বৈদিক সাহিত্যে। আর এটা উত্তরবঙ্গ, কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গ এই পুণ্ড জনপদ। আশা করি বুঝতে পেরেছেন, বৈদিক সাহিত্য রয়েছে পুণ্ড। এরপরে আমাদের বঙ্গ প্রথম আর কি ওই তীরেও, এটা অনেক পরীক্ষা আছে। আর অন্যক বঙ্গ জনপদের নাম পাওয়া যায়, বা দেশবাচক বঙ্গ জনপদের নাম পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। আর এই বঙ্গ জনপদের সীমা সম্পর্কে বলা হয়েছে, আমার কাছে বইটা আছে, এটা আর বলবো না, বাঙালির ইতিহাস এনার গ্রন্থে আর কি, নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস আদি পর্ব। ঠিক আছে, এই বঙ্গ জনপদের সীমানা রয়েছে। এরপর যদি বলি প্রাচীনকালে এদেশের নাম ছিল কি বঙ্গ, এই বঙ্গ জনপদ এরকম করে বলতে পারি। এর পরবর্তীতে এই বঙ্গ সেনামলে দুই ভাগ ছিল, এক হচ্ছে বিক্রমপুর আর হচ্ছে নাব্য। সেনামলে দুই ভাগে বিভক্ত ছিল। আর এই বঙ্গ জনপদ বৃহত্তর ঢাকা জেলা, বৃহত্তর বরিশাল জেলা, বৃহত্তর ফরিদপুর জেলা, একই কথা। আর পাল আমলে এই বঙ্গটা দুই ভাগ ছিল, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, অর্থাৎ সেন আমলে দুই ভাগ বিক্রমপুর নাব্য, পাল আমলে দুই ভাগ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ। এর সীমানা রয়েছে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব। আর বঙ্গ ঐতরেয় আরণ্যকে আর কি পাওয়া যায়। গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনার এই পরিবাহিত অঞ্চলটা হচ্ছে বঙ্গ। এটা বাংলাদেশের বর্তমান মধ্য অঞ্চল এভাবে বলতে পারেন। ঠিক আছে। আর গ্রিক এবং ল্যাটিন ক্লাসিকগণ এই বঙ্গটাকে গঙ্গারিডাই, একটা ঐশ্বর্যশালী রাজ্য ছিল গঙ্গারিডাই। আলেকজান্ডার যখন এই ভারতীয় উপমহাদেশ আক্রমণ করেন, তখন এই গঙ্গারিডাই আক্রমণ করেন এরকম আর কি, মানে আক্রমণ করবেন এরকম চিন্তা করেছিলেন, কিন্তু এর ইতিহাস ঐতিহ্য সৌর্য বীর্য দেখে উনি আর আক্রমণ করেন নাই। তো এরকম করে বলে যে আলেকজান্ডারের সময় এই বঙ্গ জনপদটা কিরকম ছিল আর কি, তখন বলা হবে গঙ্গারিডাই নামে বা গঙ্গারিডয় নামে। কোনো অসুবিধা নাই ভাই এই জিনিসটা। তাহলে বঙ্গ জনপদটা আমরা বঙ্গ ঐতিহ্য আরণ্যকে পেলাম, সীমানা বাঙালির ইতিহাসে আদি পর্ব এই নিহার রঞ্জন রায়ের গঙ্গারিডাই নামে পরিচিত ছিল। সেনামলে বিক্রমপুর নাব্য দুই ভাগে এবং পালামলে দুই ভাগে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার মধ্যবর্তী অঞ্চল হচ্ছে বঙ্গ, বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল মানে মধ্যবিত্ত অঞ্চল বঙ্গ। ঠিক আছে। এই আবার এই সময় ভাই এই যশোর খুলনা অঞ্চলে একটা উপবঙ্গ নামে একটা মানে রাজ্য ছিল। এই টাইম দিয়ে আর কি যশোর এবং খুলনা অঞ্চল নিয়ে আর কি উপবঙ্গ নামে একটা নাম ছিল। আমরা মেইন যেগুলো জনপদ সেইটা আর কি একটু ক্লিয়ার করব। এবার আসি ভাই গৌড় হচ্ছে পানিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে উল্লেখ রয়েছে এই গৌড় জনপদ। এটা সপ্তম শতকে রাজা শশাঙ্ক গৌড় রাজ ধারণ করে এই গৌড়টাকে আর কি নিজের মানে রাজ্য নাম ধারণ করেন, মানে রাজ্য নাম রাখেন গৌড়। তো এই গৌড় তিনি রাজা শশাঙ্ক তার রাজধানী আর কি কর্ণ সুবর্ণ, বুঝতে পারছেন, মুর্শিদাবাদ জেলায় এই কর্ণ সুবর্ণ তিনি রাজধানী স্থাপন করেন, গৌড় রাজ্যের রাজধানী শশাঙ্ক কর্ণ সুবর্ণ। এই শশাঙ্ক 606 সালে তিনি এই সিংহাসনে আরোহণ করেন। তো এই রাজা শশাঙ্ককে বলা হয় যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে। তার আমলের পরে এই গৌড় রাজ্যটা তিন ভাগে বিভক্ত হয়, পুণ্ড, গৌড়, বঙ্গ। বঙ্গ। আর এই গৌড়টা ভাই মালদহ মুর্শিদাবাদ জেলার লক্ষণাবতী হচ্ছিল এই গৌড় জনপদ। তো এক সময় এই বাংলার সমস্ত বাসীদেরকে গৌড়বাসী বলে আর কি আখ্যায়িত করা হতো। ঠিক আছে। এইটুকুই তথ্য, বুঝতে পারছেন।
আর এই পাল রাজাদের সময় এই গৌড়ের নাম ডাক একটু বেশি ছিল পাল রাজাদের সময়। তাহলে আমরা গৌড় সম্পর্কে কি জানলাম? গৌড় হচ্ছে রাজা শশাঙ্কের রাজ্য। তিনি সমস্ত জনপদগুলোকে দখল করে গৌড় নাম ধারণ করে তিনি গৌড়রাজ আর কি করেছিলেন, উপাধি ধারণ করেছিলেন। 606 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন। এই গৌড়রাজটা মানে ইসে পানিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে নাম পাওয়া যায়। পাল আমলের বিশাল সুখ্যাতি ছিল। হ্যাঁ, এই গৌড় সম্পর্কে এইটুকু। এবার আসি ভাই হরিকেল। হরিকেলের কোনো তথ্য নাই, খালি সিলেট মনে থাকলে হবে, সিলেট এবং চট্টগ্রামের কিছু অংশ, এইটুকু নিয়ে এই হরিকেল জনপদ ছিল। ঠিক আছে, হরিকেল জনপদ ছিল। এটা মনে করেন যে এর অধীনে সিলেট জেলা হরিকেলের অধীনে ছিল, এইটুকুই তথ্য, মানে ঘুরাই ফিরাই কাছেই আসে যে সিলেট জেলা কোথায় অধীনে ছিল, হরিকেলের অধীনে। তারপরে চিটাগাংয়ের অংশ ছিল কোথায়, হরিকাল। এবার সমতট কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা নোয়াখালী, হ্যাঁ কুমিল্লা নোয়াখালী এই অঞ্চল নিয়ে আর কি সমতট ছিল। আর বড় কামতা, এই সমতটের রাজধানী বড় কামতা। এটা একটু মাথায় রাখতে হবে, এটা ত্রিপুরা জেলায়, ত্রিপুরা জেলায় অবস্থিত এই বড় কামতা। এটা হচ্ছে কুমিল্লা শহর থেকে 12 মাইল আর কি ওদিকে, পূর্ব দিকে, পূর্ব না সরি পশ্চিম দিকে বড় কামতা, ত্রিপুরা জেলা শহর থেকে আর কি। হ্যাঁ, তাহলে কুমিল্লা নোয়াখালী এই দুটো জায়গা নিয়ে ছিল সমতট, বড় কামতা এর রাজধানী। আর কুমিল্লার পট্টিকেরা, কুমিল্লার পট্টিকেরা একজন জাতির নাম, তারা এই সমতটের অধীনে আর কি থাকতো। এটা অনেক সময় আসতে পারে, স্বাধীন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লার পট্টিকেরা। সমতট শেষ। এবার বরেন্দ্র, বরেন্দ্র ভাই ক্লিয়ার বলছি, বরেন্দ্র মানে উত্তরবঙ্গ, রাজশাহী জেলাকেই বরেন্দ্র বোঝায়, রাজশাহী, দিনাজপুর, রংপুর। হ্যাঁ, এরপরে বরেন্দ্র মূলত উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম বঙ্গর আর কি, এই হচ্ছে বরেন্দ্র। আর এই যে বরেন্দ্র অঞ্চলে যে পুণ্ডনগরটা, যে এই যে ইসের পুণ্ডদের রাজধানী যে পুণ্ডনগর, এটা বরেন্দ্রের মধ্যেই আর কি পড়ছে। ওই উত্তরবঙ্গটাকে আর কি বরেন্দ্র বলে আখ্যায়িত করা হয়। এবার আসি রাঢ়। রাঢ়টা আমি বলছি যে দক্ষিণ রাঢ় আর উত্তর রাঢ়, দুই রাঢ় মিলে ছিল। এটা হচ্ছে অজয় নদী দ্বারা বিভক্ত ছিল, অজয় নদী। হ্যাঁ, তাহলে উত্তর রাঢ় আর হচ্ছে দক্ষিণ রাঢ়। দক্ষিণ রাঢ় হচ্ছে শুক্র নামে, আর এটা হচ্ছে বজ্রভূমি, বজ্রভূমি নামে পরিচিত ছিল। উত্তর রাঢ় বজ্রভূমি, দক্ষিণ রাঢ় শুক্র নামে পরিচিত হতে থাকে। আর রাঢ়ের রাজধানী ছিল কটিবর্ষ, রাঢ়ের রাজধানী ছিল কটিবর্ষ, বর্তমান দিনাজপুর জেলা। বানগ্রাম আছে নাকি সেটা জানি না, এদিক ওদিক হতে পারে, দিনাজপুরের বানগ্রাম। এবার আসি তাম্রলিপ্ত, এটা একটা বন্দর। জনপদ বলতে অনেকে পারেন না, পেরিক্লাস, টলেমি, ফাহিয়ান এরা সবাই বলেছে এটা একটা বন্দর ছিল। সে যাই হোক, বর্তমান মেদিনীপুরের তমলুক, মেদিনীপুরের তমলুকই হচ্ছে এই তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত মেদিনীপুরের তামলুক। এটা সপ্তম শতকে দণ্ডভুক্তি, সপ্তম শতকে দণ্ডভুক্তি নামে পরিচিত হয়। অষ্টম শতক থেকে এই এই তাম্র মানে তাম্রলিপ্তর এই নগর বা বন্দরের আর কি সমৃদ্ধি নষ্ট হতে থাকে। সপ্তম শতকে দণ্ডভুক্তি নাম হয়, অষ্টম শতকে আর কি মানে সুনাম আর কি শেষ হয়ে যায়, শেষ হতে থাকে। এরপরে হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ ভাই ক্লিয়ার, চন্দ্রদ্বীপ বা চন্দ্রদ্বীপ বা বাকলা যদি বলা হয়, বরিশালের প্রাচীন নাম কি চন্দ্রদ্বীপ বা বাকলা। এটা বরিশাল জেলা নিয়েছিল। এটা বলেশ্বর এবং মেঘনার, বলেশ্বর ও মেঘনা, বলেশ্বর ও মেঘনা নদীর মাঝখানে আর কি অবস্থিত, মধ্যবর্তী স্থানে এই চন্দ্রদ্বীপ। এই ত্রৈলোক্য চন্দ্র ছিল, ত্রৈলোক্য চন্দ্রের সময় এই
চন্দ্রদ্বীপ আর কি তার অধীনে ছিল। তাহলে আমরা 16টা জনপদ সম্পর্কে একটু আইডিয়া পেলাম। জাস্ট আপনি একবার আর একটু আপনাদের মনে করানোর চেষ্টা করি। আমরা পুণ্ড প্রাচীনতম জনপদ, সমৃদ্ধ জনপদ, পুণ্ডনগর, পুণ্ডবর্ধন, মহাস্থানগড়, শাহ সুলতান বলখির মাজার, বেহুলা লক্ষ্মীদের বাসরগড়, এরপরে ব্রাহ্মী লিপি, এরপরে সবচেয়ে সমৃদ্ধ জনপদ পালামলে পুণ্ড ছিল গিয়া মালদহ, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এর পরবর্তীতে আমরা বঙ্গ পাইছি ঐতিহ্য আরণ্যকে সীমা, এই বাঙালির আদি পর্ব, ইতিহাস আদি পর্ব এই গ্রন্থে আছে। বঙ্গ এটা আর কি দুই ভাগে, সেনামলে ছিল বিক্রমপুর, নাব্য, পালামলে দুই ভাগ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বৃহত্তর ঢাকা, বরিশাল, কুষ্টিয়া, মানে এগুলো চিত্র দেখেলো ভাই বলবেন, এটা মুখস্থ যে কোন জায়গা কি আছে এই দিয়ে জানার দরকার আছে নাকি। ঠিক আছে, এই বঙ্গ জনপদ। এর পরবর্তীতে গিয়ে আপনার গৌড়, পানির অষ্টাধ্যায়ী গ্রন্থে প্রথমে পাওয়া যায়, শশাঙ্ক ছিল গৌড়াধিপতি। ঠিক আছে, গৌড় রাজ, তিনি আর কি সমস্ত দেশকে এক করে গৌড় নাম দিয়েছিলেন। এরপরে এই গৌড় হচ্ছে গঙ্গার তীরে ভাই, গঙ্গার তীরে, খালি মাথায় রাখবেন এটা মালদহ, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, লক্ষ্মণবতী হচ্ছিল এই গৌড় অঞ্চলটা। এর পরবর্তী হরিকেল, সিলেট, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, এই দুটো মাথায় রাখলেই হবে। এরপরে সমতটের দুটো মনে রাখবেন, কুমিল্লা, নোয়াখালী, আর হচ্ছিল বড় কামতা এর রাজধানী, বরেন্দ্র, উত্তরবঙ্গ, বারেন্দ্রী, বরেন্দ্র। ঠিক আছে, এই নামগুলো বারেন্দ্রী থেকে বরেন্দ্র নামকরণ করা হয়। বরেন্দ্র উত্তর পশ্চিমবঙ্গ, বিশেষ করে রাজশাহী জেলায় আর কি এখানেই ছিল। আর পুণ্ডনগরের অবস্থান ছিল বরেন্দ্র জনপদে। আর রাঢ় উত্তরার, দক্ষিণার, উত্তরার বজ্রভূমির, দক্ষিণার শুক্র। এর পরবর্তীতে রাঢ়ের আর কি রাজধানী ছিল কোটিবর্ষ, দিনাজপুরে বানগ্রাম, এটুকু ইম্পর্টেন্ট। তাম্রলিপ্তি এটা আর কি একটা বন্দর নগরী, এটা তমলুক, মেদিনীপুরের তমলুক। এটা ফাই এন্ড টলেমি বলছেন যে এটা বন্দর হিসেবে আখ্যায়িত করেছেন, 7ম শতকে দণ্ডভুক্তি নামে পরিচিতি লাভ করে। আর চন্দ্রদ্বীপ হচ্ছে বলেশ্বর, মেঘনার তীরে। ঠিক আছে, বাকলা, বরিশাল জেলা। তাহলে 16টা জনপদ আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসবো ভাই, আমাদের আছে যে বাঙালি এই জনপদ বাংলায় যে আসলো সেই বিষয়টা আর কি আপনাদের তুলে ধরতে চাই। এর পরবর্তীতে যে আপনাদের মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল, সেন, অনেক নতুন নতুন তথ্য বোঝার বিষয়, এগুলো আর কি আপনারা ক্লিয়ার হবেন। সে যাই হোক, আমরা শুরু করি। যে এবার বলবো যে আমাদের এই বাংলা নামের উৎপত্তি কিভাবে হলো, মানে বাংলাদেশ কোন জায়গা থেকে আসলো। ওয়াং উপজাতি, ওয়াং উপজাতি থেকে বঙ্গ। ঠিক আছে, ওয়াং উপজাতি থেকে বঙ্গ। বঙ্গ ছিল প্রাচীন জনপদ। বঙ্গ থেকে বঙ্গাল, বঙ্গ যোগ আল, আবুল ফজলের ব্যাখ্যা। ওয়াং উপজাতি বা জাতি থেকে বঙ্গ জনপদ, বঙ্গ জনপদ থেকে বঙ্গাল, এই বঙ্গাল থেকে শব্দময় আকার দেন বাঙ্গালা। বাঙ্গালা এটা হলো সুলতানি আমলে। এই বাঙ্গালার পরে সুবে বাংলা বা সুবাই বাংলা, সুবাই বাঙ্গালা এটা হচ্ছে মুঘল আমলে ভাই। সুবা মানে প্রদেশ, মুঘল আমল। এরপরে বেঙ্গালা, বেঙ্গালা, বেঙ্গালা এটা হলো পর্তুগিজরা নাম দেয়, পরীক্ষা আসতে পারে, ভালো করে দেখেন। এরপরে বেঙ্গল, ইংরেজরা নাম দেয় বেঙ্গল, ইংরেজরা। বেঙ্গলের পরে গিয়া হচ্ছে
1947 সালে পূর্ববঙ্গ, 1947 সালে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ ও আসাম, এল 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, পূর্ববঙ্গ ও আসাম। এরপরে হচ্ছে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান হচ্ছে 1955 সালে, 1955 সালে পূর্ব পাকিস্তান। এরপরে বাংলাদেশ 1969 সালে 5 ডিসেম্বর বঙ্গবন্ধু নামকরণ করেন। এছাড়া 1971 সালের 3 মার্চ পল্টন ময়দানে, 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণে, 26 মার্চ স্বাধীনতা ঘোষণায় বাংলাদেশ আর কি আখ্যায়িত করা হয়। এর পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা হচ্ছে 1971 সালে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে নামকরণ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে আরেকবার একটু ক্লিয়ার করি, বং থেকে বঙ্গ উপজাতি, যদি বলে বঙ্গ নাম আসছে কোথা থেকে, বঙ্গ জাতি বা উপজাতি থেকে। বঙ্গ থেকে বঙ্গাল, বঙ্গ যোগ আল, আবুল ফজল এই বাঙ্গকে কি বলেছেন, বঙ্গাল বলেছেন। বাঙ্গালা সুলতানি আমলে এর নামকরণ হয় বাঙ্গালা, সুবাই বাঙ্গালা মুঘল আমলে, ঠিক আছে। এর পরবর্তীতে বেঙ্গালা পর্তুগিজ, বেঙ্গল ইংরেজ। পূর্ববঙ্গ 1947 সালে নামকরণ করে, পূর্ববঙ্গ আসাম 1905 সালে, পূর্ব পাকিস্তান 1955 সালে, বাংলাদেশ 1969 সালে 5 ডিসেম্বর বঙ্গবন্ধু এই পূর্ব পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ নামকরণ করেন বা বলেন। 1971 সালে 3 মার্চ তিনি এই পল্টন মধ্যে বাংলাদেশ, 7 মার্চে ভাষণে বাংলাদেশ, 26 মার্চে বাংলাদেশ, এগুলো উল্লেখ করা আছে। গণপ্রজাতির বাংলাদেশ 1971 সালে 10 এপ্রিল। তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি আর কি মুছে ফেলবো। আমরা প্রায় কাছাই গেছি ভাই। এবার বাঙালি জাতির ইতিহাস বা বাঙালি জাতির উৎপত্তি দেখবো। আগে দেখছি বঙ্গ নামের উৎপত্তি বা বাংলাদেশ কিভাবে আসলো। বাঙালি জাতি অনার্য বা প্রাক আর্য, আর্য, আর্য পরবর্তী। অনেকে 2 ভাগ দেখাইছেন, অনেকে 3 ভাগ দেখাইছেন। শাহনেওয়াজ স্যার এই 3 ভাগ আর কি দেখা এইভাবে ক্লিয়ার করছেন। সুতরাং আপনাদের কোনো কনফিউজিং নাই যে বাঙালি জাতি 2 ভাগে বিভক্ত। এবার একটু চার্ট দেই। প্রথমে নেগ্রিটোরা ছিল, নেগ্রিটোদের উৎখাত করে অস্টিক, অস্টিক বা নিষাদ জাতি বা পটোয়াস্টলীয়, অস্টিকের পরে দ্রাবিড়, এরপরে বর্তীতে মঙ্গোলীয় বা ভর্সনীয়। এবার এই আর্যরা দুই প্রকারের, 2 স্থান থেকে আসছে আর্যরা, 2 প্রকার, আলপাইন, নর্ডিক, আলপাইন নর্ডিক। আর আর্য পরবর্তী যারা এসেছে তুর্কি, হাবশি, আরবীয়, আফগান, মুঘল। ওলট পালট হয়ে যেতে পারে ভাই, আরবিরা আসছে, এরপর হাবশি, তুর্কি, হ্যাঁ, এরপরে আরেকটা আসছিল ইরানি, ইরানি,
এই জিনিসগুলো দেখে আমি একটু ভালো করে লিখে দিই, নাহলে আবার। প্রথমে আছে আরবীয়, আরবীর পরে ইরানি, এরপরে তুর্কি, তুর্কির পর হাবশি, আফগান, মুঘল। অর্থাৎ আমি আপনাদের যদি এক লাইনে বলি, এই নেগ্রিটো আদিম অধিবাসী ছিল, এদেরকে সরাইয়ে ওস্টিক, বাঙালি জাতি মূলত এই ওস্টিক জাতি থেকে আর কি উৎপত্তি, বা নিষাদ জাতীয় বলা হয়। নিষাদ, এরা শিকার করে বেড়াতো, ব্যাদ বা শিকারী জাতীয় বলা হয় বাঙালি জাতিকে। দ্রাবিড়রা পরবর্তীতে আসলো, অস্ট্রিকদের সাথে মিলন ঘটলো, এরা সিন্ধু সভ্যতার দাবিদার। এর পরবর্তীতে এই দ্রাবিড়রা বলা হয় ভূমধ্যসাগর থেকে। এর পরবর্তীতে এই অস্ট্রিকটা বলে ইন্দো চীন থেকে আসছে। মঙ্গোলিয়ারা চীন তিব্বত মঙ্গোলিয়া থেকে আসছে। আলপাইন মধ্য এশিয়া, নর্ডিক উত্তর এশিয়া মালভূমি, এটা বলা হয় ইউরোপের ইউরাল পর্বত বা ইরান থেকে বলা হয়। এই বাঙালি জাতির উৎপত্তি নিয়ে ভাই অনেক মতভেদ আছে, বিভিন্ন ভাবে দিয়েছে। এই আর্য পরবর্তী ধারায় এই আরবি, ইরানি, তুর্কি, হাবশি, আফগান, মুঘলরা এইভাবে আসছে। তো এবার এই চারটা একটু পেঁয়াজ খেয়ে গেলাম। যদি এরকম করে আঁকি, এক ওয়ানার্য জাতি, নেগ্রিটো, এই কালো কালারে আর কি, হ্যাঁ, এরা আদিম অধিবাসী বা জনগোষ্ঠী। এরপরে আসো ওস্টিক, প্রায় 5000 বছর আগে। এরা ইন্দোচীন থেকে আসে। ইন্দোচীন হচ্ছে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এই তিনটা দেশকে ইন্দোচীন। এরা আসাম হয়ে এই ওস্টিক জাতি আসে। এর পরবর্তীতে বাঙালি জাতির প্রধান অংশ এই ওস্টিক জাতি থেকে তৈরি। এটা প্রায় পরীক্ষায় আসে, ওস্টিক জাতি থেকে তৈরি। এবার এর পরবর্তীতে আসলো দ্রাবিড় জাতি। এরা সিন্ধু সভ্যতা গঠন করে। এরাও ওই প্রায় 4000 বছর আগে, মানে ওই ওস্টিকের কাছাকাছি, 4000 বছর আগে ভূমধ্যসাগর থেকে। এটাও আর কি অনেকে দাক্ষিণাত্য থেকে বলে, অনেকে ভূমধ্যসাগর থেকে বলে, ভূমধ্যসাগর থেকেই বেশি তো এরা এসে উত্তর ভারতে অংশগ্রহণ করে, তারা সিন্ধু সভ্যতা আর কি তৈরি করে। সিন্ধু সভ্যতা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1921 সালে আর কি সিন্ধু সভ্যতা গড়ে। এটা যখন ওই যারা আন্তর্জাতিক ক্লাস নেয় বিভিন্ন সভ্যতায়, এই সভ্যতার সময় সিন্ধু সভ্যতা পড়া উচিত, বা আমার যে বইটা লিখবো ওখানেও সুন্দর করে আরো সাজানো থাকবে। সে যাই হোক, বইয়ের অ্যাড এত দেওয়া ভালো না। দ্রাবিড় পরে হচ্ছিল মঙ্গোলীয়। মঙ্গোলীয় এরা বিসি 1500 শতকে, এরা এই ইসে মানে মঙ্গোলিয়া, চীন, এই জায়গা থেকে আর কি আসে, ঠিক আছে, মঙ্গোলীয়রা। এর পরবর্তীতে 2 আর্য জনগোষ্ঠী। এইভাবে আঁকলাম কেন, কারণ এরপরে এরকম করে আসবে। আলপাইন, আর্যরা আসে ইউরাল পর্বতের পাদদেশ থেকে, বর্তমান ইরান থেকে, এটুকু মাথায় রাখতে হবে। কিন্তু একটু আলাদা করে লিখলে আলপাইন, নর্ডিক 2 প্রকার, মধ্য এশিয়া, উত্তর এশিয়া। এই আর্য জনগোষ্ঠী এই ভারতবর্ষে আসে বিসি 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত। তো এই ভারতবর্ষে আসার পরবর্তীতে 1000 বছর যাবত, অনেকে বলছে 800 বছর যাবত, এরা বাংলায় আর কি আসে। তো এই আর্য জাতির সাথে এই জাতিগুলোর সংমিশ্রণের ফলেই এই বাঙালি জাতি। বাঙালি জাতি সবসময় মাথায় রাখতে হবে সংকর বা মিশ্র জাতি।
অন্যান্য বিদেশি চায়না আমেরিকানরা বা সাদা চামড়ার এরা বাঙালিকে দেখে আসে মনে মনে হাসে, যার এরা দি শঙ্কর জাতি, বুঝতে পারছে? বিভিন্ন চেহারার কোনো মিল নাই, একজনের সাথে একজনের কোনো মিল নাই। সে যাই হোক, এটাই আমাদের ঐতিহ্য। এর পরবর্তীতে 3 আর্য পরবর্তী। আর্য পরবর্তীতে শক জাতি আসে। শক জাতি এটা হচ্ছিল গিয়া পারস্যের তুর্কিস্তান থেকে, তুর্কিস্তান। এর পরবর্তীতে সেন, চন্দ্র, বর্মন, খড়গ এই জাতিগুলো শাসন করে, এদের সাথে সংমিশ্রিত হয়। পরবর্তীতে তুর্কি, আরবি, ইরানি, হাবশি, আফগান, মুঘল, এই যে এইভাবে বাঙালি জাতি, এরপরে আরো অনেক জাতি আসতে পারে, তাদের সাথে সংমিশ্রণ হয়ে আর কি বাঙালি জাতি। তাহলে বাঙালি জাতি শঙ্কর এবং মিশ্র জাতি। এটাকে বেদ বা শিকারী জাতি ও বলা হয়, এরা শিকার করে বসবাস করত। আর এই জাতিগুলোর তথ্য এখানে সুন্দর করে তুলে দেওয়া হলো। এইভাবেই বাঙালি জাতির ইতিহাস সৃষ্টি করে। তো বলা হয় যে এই আর্য জনগোষ্ঠী এসে এই অনার্যদের তেমন দাম দিত না। তারা এসে এই হরপ্পা মহেঞ্জোদারোর যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মটাকে নাম পরিবর্তন করে তারা হিন্দু ধর্ম দিল, এবং তাদের মূল ধর্মগ্রন্থ ছিল ঋগ্বেদ বা বেদ। এই বেদ থেকে তারা সৃষ্টি করলো বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম, তাহলে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ বা ঋগ্বেদ। তাদের ধর্ম কি? বৈদিক ধর্ম বা হিন্দু ধর্ম। এই আর্যরা, তাদের দেবতার নাম হচ্ছে অগ্নি, আর দেবীর নাম হচ্ছে সোম। দেবীর নাম হচ্ছে সোম। তাহলে আর্যদের অগ্নি এবং সোম, ঠিক আছে। তার পরবর্তীতে আর্য যুগকে বলা হয় বৈদিক যুগ। আর এই বেদের রচয়িতা তারা বলছে একদম স্বয়ং ঈশ্বর। ঈশ্বর এটা রচনা করেছেন, বেদ। এর পরবর্তীতে এখানে একটু দুটো জানার দরকার, যে এই বৈদিকরা যখন এই ভারতবর্ষ মানে আর্যরা যখন শাসন করত, এই সময় দুটি আর কি ভাগ ছিল, ঋগ বৈদিক যুগ আর হচ্ছে ঋগ বৈদিক পরবর্তী যুগ বা ঋগ বৈদিক পরবর্তী যুগ। এই পরবর্তী যুগে হচ্ছে রামায়ণ যুগ, রামায়ণ এবং মহাভারত যুগ। মানে মহাভারতের সময় কি ছিল, রামায়ণের সময় কি ছিল। তো রামায়ণটা একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে বাল্মীকি রচনা করেন, বাল্মীকি রচনা করেন। আর কৃত্তিবাস এর অনুবাদ করেন। মহাভারত হচ্ছে ব্যাসদেব রচনা করেন আর অনুবাদ করেন কাশিরাম দাস। কাশিরাম দাস। আর এই আর্যদের ধর্মের রক্ষাকর্তা হচ্ছে পুরোহিতগণ। আম্বেদকর বলেছেন এই পুরোহিততন্ত্র হিন্দু ধর্মকে ধ্বংস করার প্রধান অস্ত্র। আর আর্যদের আদিবাস স্থান হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপ, মাথায় থাকে যেন। এই আর্য সমাজ 4 ভাগে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বর্ণে আর কি এটা আর কি বিভক্ত ছিল। আর্য অর্থাৎ সৎ বংশজাত, সৎ বংশজাত, সৎ বংশজাত, হ্যাঁ, আর্য নামের অর্থ। আর বাঙালি জাতি মূলত এই আর্যদের মানে বংশধর বলা যায়। এরা আসে আর কি বেশি প্রভাব ছড়াইছে। আর আর্যরা যখন আসে এই দেশে, তখন ওই মৌর্যদের আর কি শাসন আমল ছিল। সে যাই হোক,
আমরা আশা করি আমাদের এই জাতি, বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিলাম। এরপরে বাংলার যে স্যার আছে তারও তো এই বাংলা ভাষার উৎপত্তি কি হলো, বাঙালি জাতি কিভাবে হলো, এরকম করে আসবে। তো আশা করি আমি চেষ্টা করছি ভাই যতটুকু ইতিহাস ক্লিয়ার করার আপনাদের ক্লিয়ার করতে। পরবর্তী সময়ে আমি স্যারের কাছ থেকে চেয়ে নেব যে মৌর্য যুগের পর গুপ্ত যুগ, শশাঙ্ক, পাল আমল, সেন আমল, এই কয়টা বিষয় আর কি আলোকপাত করব, একদম ডিটেইলস ক্লিয়ার। আর এই জায়গায় একটু আলোচনা করব আলেকজান্ডার। আপনারা সাথে থাকবেন, চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। এই মৌর্য, গুপ্ত, শশাঙ্ক, পাল, সেনদের নিয়ে প্রাচীনকাল, এরকম একটা আগেই আর কি একটা কবিতার মতন ছিল, আমরা পড়াতাম যখন সেই 27-28তম বিসিএস থেকে পড়ানো শুরু করছি, যে মৌর্য, গুপ্ত, শশাঙ্ক, পাল, সেনদের নিয়ে প্রাচীনকাল। এই প্রাচীনকালটা এর পরবর্তীতে আমরা সুন্দর করে আলোচনা করবো। এক ক্লাসে ভাই এত কিছু তথ্য দিলে বুঝবেন না, কিছু করতেও পারবেন না। সুতরাং আমরা এটা নিয়ে সুন্দর করে আলোচনা করব এবং ভিতরে কি কি আছে, কোন ভাবে আসলো। ভাই এই মৌর্যর পরেও মেলা শাসক ছিল, তা আমরা পড়ি না। গুপ্তের পরে বিভিন্ন ঝামেলা ছিল, এরপরে শশাঙ্ক, পাল, সেন, এগুলো আর কি চেষ্টা করব ধারাবাহিক ভাবে একটা সুন্দর ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। তো আজকে যারা ক্লাসে এত সময় পর্যন্ত উপস্থিত থেকে আমার সাথে অ্যাটেন্ড করেছেন, আমাদের মাস ফরওয়ার্ডকে সমৃদ্ধ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আধুনিক ইতিহাসের জনক আশিস বাগচির পক্ষ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্চ ফরওয়ার্ডের সাথে থাকবেন। আসুন মায়া ছড়াই, মার্চ ফরওয়ার্ডের সাথে থাকি। বাদল সৈয়দ স্যার, ওবায়দ স্যার, সকল গেস্ট স্পিকার, কলা কৌশলী জাবেদ আমার খুব হেল্প করে, সবার জন্য আর কি সুস্বাস্থ্য কামনা করে এবারে মতো শেষ।